আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা শুরু করতে চলেছি এক হৃদয় ছোঁয়া আবেগ ভরা গল্প, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। লিখেছেন আমাদের সবার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। এই গল্পটি ৩ পর্বে সাজানো হয়েছে। আজ শুনবেন প্রথম পর্ব, ছুটির আমেজ, নরম আলো আর মন ভোলা কিছু অনুভব। এই গল্পে আছে প্রেম, নস্টালজিয়া আর জীবনের সহজ ছোঁয়া। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে ফেলুন আর লাইক দিয়ে জানান আপনি আমাদের গল্প ভ্রমণের সাথী। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম পর্ব। নবনী অনেকক্ষণ থেকে হাঁটছে। কতক্ষণ সে জানে না। তার হাতে ঘড়ি নেই, এরকম অজপাড়া গায়ে ঘড়ির দরকারও নেই। তবে গায়ে চাদর থাকলে ভালো হতো। শীত লাগতে শুরু করেছে। কিছুক্ষণ আগেও শীত ছিল না, এখন ঝপ করে শীত পড়ে গেছে। নবনী মনে মনে বলল, বাহ, আশ্চর্য তো। মনে মনে বলার প্রয়োজন ছিল না, চেঁচিয়েও বলা যেত। আশেপাশে কেউ নেই। তার পরনে সবুজ রঙের সিল্কের শাড়ি। সিল্কের শাড়ি সে কখনোই পরে না। শীতের সময় সিল্ক পরলে গায়ে হিম হিম ভাব হয়, ভালো লাগে না। সবুজ রঙটাও তার পছন্দ না। তার ধারণা সবুজ গাছেদের রং, এই রং তাদেরই থাকা উচিত। সবুজ শাড়ি পরার পর তার নিজেকে খানিকটা গাছ গাছ মনে হচ্ছিল। এখন আর মনে হচ্ছে না। শীত লাগছে। গাছদের নিশ্চয়ই শীত লাগে না। নবনী হাঁটতে হাঁটতে একটা বট গাছের কাছে চলে এসেছে। এটা যে একটা বট গাছ দূর থেকে বোঝা যায়নি। বেলা পড়ে এসেছে, চারদিক অস্পষ্ট, ছায়া ছায়া। নবনী এগোচ্ছিল পায়ে চলা পথে। তার অভ্যাস মাটির দিকে তাকিয়ে হাঁটা। হাঁটতে হাঁটতে হঠাৎ সে গাছটার সামনে পড়ে গেল। অন্ধকারের মধ্যে হুলস্থুল একটা ব্যাপার। বিশাল ঝুড়ি নেমেছে চারদিকে। পুরো গাছটাকে মনে হচ্ছে প্রকাণ্ড এক পাহাড়। নবনী বাচ্চাদের মতো গলায় চেঁচিয়ে বলল, মিস্টার বটগাছ, আপনি কোত্থেকে এলেন? মনের আনন্দে এখানে চেঁচিয়ে কথা বলা যায়, কেউ শুনে ফেলবে না এবং ভুরু কুঁচকে ভাববে না মেয়েটা পাগল নাকি। সে চারদিকে তাকালো, কেউ কোথাও নেই। মাথার উপর কিছু পাখি ওড়াউড়ি করছে। কি পাখি? কি আশ্চর্য! টিয়া। নবনী আবারও চেঁচিয়ে বলল, টিয়া টিয়া টিয়া। কেউ শুনবে না, যত ইচ্ছা চেঁচানো যায়। আচ্ছা, এই জায়গাটা জনশূন্য কেন? মানুষজন তো নেই, গরু ছাগলও নেই। কে জানে, এই জায়গাটা হয়তো দোষী। সব গ্রামে একটা দোষী পথ থাকে। সন্ধ্যার পর ওই পথে কেউ যায় না। একটা থাকে দোষী গাছ, বেশিরভাগ সময়ই শেওড়া গাছ। দোষী গাছের কাছে যাওয়া নিষেধ। এই বটগাছটা আবার দোষী না তো? নবনী বলল, মিস্টার বটগাছ, আপনি দোষী না নির্দোষী? সে উত্তরের জন্য অপেক্ষা করল। মাথার উপর দিয়ে ট্যাটা শব্দ করে ঝাঁকে ঝাঁকে টিয়া উড়ে যাচ্ছে। এত সুন্দর একটা পাখি এত বিশ্রী করে ডাকে। পাখি যত সুন্দর হয় তার ডাকও হয় তত কুৎসিত। চিড়িয়াখানায় একবার ময়ূরের ডাক শুনে তার হাত থেকে বাদামের ঠোঙ্গা পড়ে গিয়েছিল। নবনী এমনিতে বেশ ভীতু। ঢাকায় তাদের বাড়িতে রাতে ঘুম ভাঙলে মনে হয় খাটের নিচে কেউ একজন বসে আছে। মশারির নিচ দিয়ে সে তার বরফ শীতল হাত ঢুকিয়ে নবনীকে ছুঁয়ে দেবে। রাতে অন্ধকারে ঘরের সুইচ জ্বালাতে গিয়ে তার সবসময় মনে হয় সুইচ বোর্ডে হাত দিতে গিয়ে সে অন্য একজনের হাতে হাত দিয়ে ফেলবে। অথচ সম্পূর্ণ অচেনা এই গ্রামে অন্ধকার হয় হয় অবস্থায়ও তার এতটুকু ভয় করছে না, বরং মজা লাগছে। বটগাছটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। নবনী বটগাছের একটা ঝুড়িতে হাত রেখে বলল,
মিস্টার বটগাছ, এটা কি আপনার হাত না পা? আপনার গায়ের চামড়া এত খসখসে কেন? নবনীর হঠাৎ মনে হলো, আচ্ছা, বটগাছটা যদি এখন কথা বলে উঠে তাহলে তার কেমন লাগবে? সে কি ভয় পাবে? বটগাছটা যদি বলে, নবনী, এটা আমার হাতও না পাও না, আমরা তো মানুষ নই যে আমাদের হাত পা থাকবে, আমরা হচ্ছি গাছ। তাহলে কি নবনী ভয়ে চিৎকার করে উঠবে? মনে হয় না। ভয় পেলে আগেই পেত। আচ্ছা, সে ভয় পাচ্ছে না কেন, এটাও তো এক আশ্চর্য ব্যাপার। পরিবেশ মানুষকে বদলে দেয় হয়তো। ঢাকা শহরে সে ছিল দারুণ ভীতু একটা মেয়ে, এখানে অসম্ভব সাহসী একজন, যে হেঁটে হেঁটে একা চলে এসেছে প্রকাণ্ড এক বটগাছের কাছে। নবনী ঠিক করলো, পুরো গাছটা একটা চক্কর দিয়ে সে যে পথে এসেছিল সে পথেই ফিরে যাবে। ডাক বাংলোয় পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে, তাতে অসুবিধা হবে না, একটাই পথ। তাছাড়া গতকাল পূর্ণিমা গেছে, আজও কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। গতকাল কুয়াশা ছিল, আজ কুয়াশা নেই। চাঁদ উঠলে চারদিকে ঝলমল করতে থাকবে। নবনী আগে লক্ষ্য করেনি, হঠাৎ লক্ষ্য করল বটগাছের গুড়িটা বাঁধানো। চারদিকে ঝুরি নেমেছে বলে বাঁধানো গুড়ি চোখে পড়ছে না। এমন জংলা জায়গায় একটা প্রাচীন গাছকে বাঁধিয়ে রেখেছে। কেউ কি এখানে এসে বসে? এখন কি কেউ চুপচাপ বসে আছে? নবনীর হঠাৎ একটু ভয় ধরে গেল, গা কেঁপে গেল। দ্রুত অন্ধকার হয়ে আসছে। গাছটাকে এখন আর ভালো লাগছে না। টিয়া পাখির শব্দ কানে বাজছে, মনে হচ্ছে এরা এখন অনেক নিচু দিয়ে উঠছে। একটা পাখি তো প্রায় নবনীর মাথার চুল ছুঁয়ে গেল। নবনীকে দেখে পাখিগুলি কি বিরক্ত হচ্ছে। আচ্ছা, কেউ কি নিঃশ্বাস ফেললো? নবনী পরিষ্কার নিঃশ্বাস ফেলার শব্দ শুনল। তার নিজের নিঃশ্বাস ফেলার শব্দই কি সে শুনেছে? নবনী দাঁড়িয়ে পড়েছে। তার মনে হচ্ছে সে একা একা আর ডাকবাংলোয় ফিরতে পারবে না। তার সব সাহস চলে গেছে। এখন হয়তো সে পথই খুঁজে পাবে না। বটের ঝুড়ির আড়াল থেকে কে যেন কাশলো। একবার না, পরপর দুবার। নবনী দারুণ চমকে বলল, কে? কে ওখানে? গাছের বাঁধানো গুড়িতে পা তুলে গুটিসুটি মেরে কে যেন বসে আছে। তার গায়ের চাদরটা পর্যন্ত দেখা যাচ্ছে, খয়েরি। নবনী উঁচু গলায় বলল, কে ওখানে বসে আছে? জি, আমি। বের হয়ে আসুন দয়া করে। লোকটা যদি জবাব দিতে আর একটু দেরি করত তাহলে কি কাণ্ড হতো কে জানে। নবনী হয়তো হার্ট ফেল করত। গাছের ঝুড়ির ভেতর দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে লোকটা বের হচ্ছে। দেখে ভয় পাওয়ার মতো চেহারা না। 25-30 বছরের একজন মানুষ, পরনে পাজামা পাঞ্জাবি, গায়ে খয়েরি রঙের চাদর, চোখে চশমা। তাকে দেখে মনে হচ্ছে নবনী যেমন ভয় পেয়েছে সেও ভয় পেয়েছে। কেমন মুখ কাচুমাচু করে খানিকটা কুঁজো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ভালো মতো তাকাচ্ছেও না নবনীর দিকে। ভালো মতো তাকালে দেখতে পেত পৃথিবীর সবচেয়ে রূপবতী তরুণীটি তার সামনে দাঁড়িয়ে আছে। নবনী বলল, আপনি কে? যে, আমার নাম মবিন উদ্দিন। এখানে কি করছিলেন? কিছু করছিলাম না, বসেছিলাম। আপনি কি করেন? আমি মাস্টারি করি। আপনি কি স্কুল মাস্টার? জি না, আমি কলেজে শিক্ষকতা করি। নবনী কঠিন গলায় বলল, আমাকে বলা হয়েছে এখানে কোনো কলেজ নেই। কলেজটা পাশের গ্রামে, মাঝে একটা নদী আছে, শিবসা নদী। শিবসা নদীর ওই পারে কলেজ, মুমিনুন্নেসা মেমোরিয়াল কলেজ। আপনার কলেজ ওই গ্রামে? আপনি এখানে এসেছেন কেন? নবনী জেরা করার ভঙ্গিতে প্রশ্ন করছে, ধমকের সুরে প্রশ্ন, যেন ভীত মুখে দাঁড়িয়ে থাকা যুবকটি আসামি, সে ফরিয়াদি পক্ষের উকিল। কলেজের একজন শিক্ষকের সঙ্গে এভাবে কথা বলা যায় না হয়তো, কিন্তু নবনীর খুব রাগ লাগছে।
লোকটা কেন তাকে ভয় দেখালো? কথার জবাব দিচ্ছেন না কেন? আপনি ঘাপটি মেরে এই গাছের নিচে বসে কি করছিলেন? কিছু করছিলাম না, চুপচাপ বসেছিলাম। ধ্যান করছিলেন নাকি? মবিনুদ্দিন জবাব দিল না। কয়েকবার কাশল। এখনও সে মেয়েটির দিকে তাকাচ্ছে না। নবনী বলল, আপনি আমাকে দারুণ ভয় পাইয়ে দিয়েছেন। এত ভয় আমি জীবনে পাইনি। যাই হোক, আপনি আমাকে দয়া করে একটু এগিয়ে দিন। আমার ভয় কাটছে না। আমি ফিশারিজের ডাক বাংলোয় উঠেছি। জি, আমি জানি আপনি মন্ত্রী সাহেবের বড় মেয়ে। নবনীর ভয় কেটে গেল। লোকটি তাকে চিনতে পেরেছে। ভয় কাটার জন্যে এই যথেষ্ট। তাছাড়া কথা বলেছে খুব ভদ্রভঙ্গিতে। কলেজের টিচাররা এত ভদ্রভঙ্গিতে কথা বলে না, তারা খিটখিটে হয়। কে জানে, গ্রামের কলেজের টিচাররা হয়তো এরকম। কিংবা এও হতে পারে লোকটা তাকে চিনতে পেরেছে বলেই এত ভদ্রভাবে কথা বলছে। লোকটার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি। পরে সবাইকে বলে বেড়াবে, মন্ত্রীর মেয়ে আমাকে ধমক দিয়েছে। কেউ বুঝবে না। মন্ত্রীর মেয়ে না হলেও নবনী এই পরিস্থিতিতে এভাবেই কথা বলতো। নবনী গলার স্বর স্বাভাবিক করে ফেলে বলল, চলুন যাই। আমাকে এগিয়ে দিতে আপনার অসুবিধে নেই তো? জি না। আপনার সঙ্গে আমি রেগে রেগে কথা বলছিলাম, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি খুব ভয় পেয়েছিলাম। তারপর ভয়টা কেটে গেল। হঠাৎ ভয় কাটলে মানুষ রেগে যায়, এই থিওরিটা আপনি কি জানেন? মবিন জবাব দিল না। সে মাথা নিচু করে হাঁটছে। নবনী যাচ্ছে আগে আগে, সে তার পেছনে পেছনে। একটু দূরত্ব নিয়ে হাঁটছে। নবনী পরিস্থিতি সহজ করার জন্যে বলল, আমি যে গাছটার সঙ্গে কথা বলছিলাম তা কি শুনতে পেয়েছিলেন? জি। কি বলছিলাম বলুন তো? আপনি বলছিলেন, মিস্টার বটগাছ, আপনি কোত্থেকে এলেন? আপনি আমার কথা শুনে অবাক হননি? জি না। অবাক হননি কেন? আমি দূর থেকেই দেখছি আপনি আসছেন, এই জন্যেই অবাক হইনি। আপনাকে না দেখে হঠাৎ যদি কথা শুনতাম তাহলে অবাক হতাম। আমাকে একা একা আসতে দেখেও অবাক হননি? জি না। কেন অবাক হননি? আপনি তো প্রায়ই একা একা হাঁটেন। আমি একা একা হাঁটি তাও জানেন? মবিন অস্বস্তির সঙ্গে বলল, জানি। সবাই জানে। এটা প্রায় গণ্ডগ্রামের মতো জায়গা। শহরের কেউ এলেই সবাই অবাক হয়ে দেখে। আর আপনি হচ্ছেন একজন মন্ত্রীর মেয়ে। আপনি কি করছেন না করছেন সবাই লক্ষ্য রাখছে। তাই নাকি? জি, এটাই তো স্বাভাবিক। এখানে কোনো বড় ঘটনা তো ঘটে না। একজন মন্ত্রীর মেয়ে একা একা হাঁটছে, এটা বিরাট ঘটনা। আপনাকে নিয়ে কলেজের টিচার্স কমন রুমে আলোচনা হয়। সে কি আলোচনা? আপনার শোনার মতো কিছু না। আমাদের তো আলোচনা করার কিছু নেই। কলেজে আপনি কি পড়ান? ইংরেজি সাহিত্য। আপনাদের এটা কি ডিগ্রি কলেজ? জি না, ইন্টারমিডিয়েট কলেজ। আপনি কি আমার নাম জানেন? জি জানি। আপনার নাম নবনী। নবনী হেসে ফেলল। নিতান্ত অপরিচিত একজন কলেজের শিক্ষক যে ভূতের মতো ঘাপটি মেরে বটগাছের গুড়িতে বসেছিল, সেও তার নাম জানে। আশ্চর্য হবার মতোই ঘটনা। আপনি কি আমার ছোট বোনের নাম জানেন? জি না। আমারটা জানেন, তারটা জানেন না কেন? তার নাম হলো শ্রাবণী। মবিন কথা বলছে না। একা একা কথা চালিয়ে যাওয়া যায় না। হুহা বলার জন্যেও একজনকে দরকার। নবনীর কথা বলতে ইচ্ছে করছে। এরকম তার কখনো হয় না। কথা বলতে ইচ্ছে করে না। মবিন সাহেব। জি। আমার ছোট বোনের নামটা আপনার কাছে কেমন লাগলো তা তো বললেন না। সুন্দর নাম। শ্রাবণ মাসে জন্মেছে বলে শ্রাবণী। ও কি বলে জানেন? ও বলে, ভাগ্যিস আমার ভাদ্র মাসে জন্ম হয়নি। ভাদ্র মাসে জন্ম হলে নাম হতো ভাদ্রী। নবনী হাসছে, আনন্দিত ভঙ্গিতে হাসছে। তারা বড় রাস্তায় উঠে এলো। এখন আর পথ হারানোর ভয় নেই। সোজা পথ, চোখ বন্ধ করেও চলে যাওয়া যাবে।
নবনী বলল, মেনি থ্যাঙ্কস, আপনাকে আর আসতে হবে না, এখন আমি যেতে পারবো। নবনী বলল, আপনাকে ডাকবাংলোয় নিয়ে চা খাইয়ে দিতে পারতাম, তা করতে পারছি না। আজ আমাকে বাবার কাছ থেকে বকা খেতে হবে। আপনাকে নিয়ে গেলে আপনিও বকা খাবেন। রেগে গেলে বাবা সবাইকে বকেন, টমিকেও বকেন। টমি হলো আমাদের কুকুর। আচ্ছা তাহলে যাই। ভালো কথা, গাছের নিচে বসে কি করছিলেন তা তো বললেন না। জ্যোৎস্না দেখার জন্য বসেছিলাম। কি বললেন? জ্যোৎস্না দেখার জন্য আমি মাঝে মাঝে গাছের গুঁড়িতে গিয়ে বসি। ওখান থেকে জ্যোৎস্না সম্পূর্ণ অন্যরকম লাগে। তাই নাকি? জি, দেখার মতো দৃশ্য। একবার সারা রাত ছিলাম। সারা রাত কি আর জ্যোৎস্না দেখতে ভালো লাগে? জি লাগে। জ্যোৎস্না তো একরকম থাকে না, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বদলায়। আপনি কি দেখবেন? নবনী বিস্মিত হয়ে বলল, কি বললেন? মবিন নিচু গলায় বলল, আপনি যদি জ্যোৎস্না দেখতে চান তাহলে। তাহলে কি? মবিন ইতস্তত করে বলল, গতকাল পূর্ণিমা ছিল, আজ কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। গাছের গুঁড়িটা বাঁধানো, সুন্দর বসার জায়গা। নবনী তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি আমাকে নিমন্ত্রণ জানাচ্ছেন আপনার সঙ্গে অন্ধকার গাছের নিচে সারা রাত বসে থাকার জন্যে? মবিন চুপ করে রইল। নবনী বলল, আপনার সাহস ও স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। এমন অস্বাভাবিক প্রস্তাব আপনি দিলেন কিভাবে? আপনার মাথা ঠিক আছে তো? কমন সেন্স বলে কি একটি ব্যাপার আছে আপনার? কম বেশি সবারই তা থাকে, আপনার মনে হয় তাও নেই। আমি ভেবেছিলাম। কি ভেবেছিলেন আপনি? আপনার প্রস্তাবে আমি কি আশ্চর্য, কি সুন্দর প্রস্তাব বলে লাফিয়ে উঠব, তারপর গাছের নিচে সারা রাত বসে থাকব? আপনার কি যেন নাম বলেছিলেন? মবিন উদ্দিন। শুনুন মবিন উদ্দিন সাহেব, আপনি আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। জ্যোৎস্না দেখার নিমন্ত্রণের জন্যও ধন্যবাদ। নিমন্ত্রণ গ্রহণ করতে পারছি না। আমি বয়সে আপনার ছোট, তবু আপনাকে একটা উপদেশ দিচ্ছি, এ জাতীয় নিমন্ত্রণ চট করে দেয়া যায় না। আচ্ছা আমি যাচ্ছি। নবনী হনহন করে এগুচ্ছে। অনেক দূর এসে সে একবার পেছনে ফিরল। মবিনুদ্দিন রাস্তার একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নবনী ভেবেছিল ডাকবাংলায় পৌঁছানো মাত্র সে বকা খাবে। তার বাবা, বোন ও খনিজ সম্পদ মন্ত্রী জামিল চৌধুরী নিশ্চয়ই থমথমে মুখে বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন। তার সামনে একটা হ্যাজাক লাইট। একটু দূরে ওসি সাহেব শুকনো মুখে দাঁড়িয়ে। ওসি সাহেবের পেছনে মাধবদী ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মিয়া। সুরুজ মিয়া হাত কচলাচ্ছেন এবং তেলতেলে মুখে হাসছেন। এই মানুষটা ননস্টপ হাসতে পারেন, বকা খেলেও হাসেন। পান খাওয়া লাল দাঁত সর্বক্ষণ বের হয়ে থাকে, তবে তাতে তাকে খারাপ লাগে না। মনে হয় ধপধপে সাদা দাঁতে এই মানুষটাকে মানাতো না। নবনীর খোঁজে নিশ্চয়ই লোকজন বের হয়ে গেছে। ডাকবাংলার সামনে পুলিশের দুজন সেন্ট্রি থাকে, তারা নবনীর খোঁজে গেছে। ঝোপঝাড়ে 5 ব্যাটারি টর্চের আলো ফেলছে। 4 জন আনসারের একটা দল আছে, তারাও নিশ্চয়ই বের হয়েছে। নবনীর মা জাহানারা অস্থির হয়ে পড়েছেন, তার বুক ধরফর করছে। সামান্য উত্তেজনাতেই তার বুক ধরফর করে। নবনী যা ভেবে রেখেছে তার কিছুই হলো না। আজ দিনটা বোধহয় তার জন্যে শুভ। জামিল সাহেব বারান্দায় বসা, তার মুখ গম্ভীর নয়, হাসি হাসি। ওসি সাহেব অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছেন। সুরুজ মিয়ার পান খাওয়া লাল দাঁত দেখা যাচ্ছে। গেট দিয়ে ঢোকার সময় সেন্ট্রির পুলিশ দুজন একসঙ্গে সেলুট দিল। নবনীর অস্বস্তি লাগছে। এরা সবসময় তাকে সেলুট দেয় কেন? সে তো কেউ না। তার চেয়ে বড় কথা, সেলুট দিলে নবনীর কি করণীয়? সে কি হাত তুলে সালাম নেবে, না মাথা ঝুঁকিয়ে হাসবে?
বাবাকে জিজ্ঞেস করা দরকার, কখনো মনে থাকে না। জামিল সাহেব মেয়েকে দেখে উঁচু গলায় বললেন, কাণ্ড দেখে যা। নবনী কাছে এসে কাণ্ড দেখল। জামিল সাহেবের পায়ের কাছে প্রকাণ্ড এক চিতল মাছ ধরফর করছে। নবনী বলল, কি সর্বনাশ, এত বড় মাছ হয়? সুরুজ মিয়া হাসি মুখে বললেন, হয় আম্মা, কচিত হয়। এরে বলে রাত চিতল, গলাটা লাল। স্যারের ভাগ্যে মাছটা ছিল। নবনী বলল, আপনি এনেছেন এই মাছ? জি আম্মা। সামান্য জিনিসে স্যার খুশি হবেন ভাবি নাই। স্যার খুশি হয়েছেন। আমার একেবারে চোখে পানি এসে গেছে। সুরুজ মিয়ার চোখে আবার পানি এসে গেছে, সত্যি সত্যি পানি। একজন বয়স্ক লোক, তার মাথার বেশিরভাগ চুল পাকা, সে এত সহজে কেঁদে ফেলতে পারে? নবনী ভেবে পাচ্ছে না, এই লোকটা আসলেই কাঁদছে, না যে কোনো পরিস্থিতিতে চোখে পানি আনার দুর্লভ ক্ষমতা আয়ত্ত করেছে। জামিল সাহেব দরাজ গলায় বললেন, খুশি হবারই কথা। এত বড় মাছ আজকাল তো চোখে পড়ে না। মাছটার ওজন কত হবে মনে হয়? ওজন করা নাই স্যার, ওজন করায় নিয়ে আসি। না থাক থাক, দরকার নেই। অবশ্যই দরকার আছে স্যার, আপনার মুখের কথা হুকুমের বাবা। ওসি সাহেব মাছটা ধরেন তো। একলা পারবো না। দুজন মাছের উপর ঝাঁপিয়ে পড়ল। শূন্যে ঝুলিয়ে যে দ্রুততার সঙ্গে বের হয়ে গেল, তাতে মনে হয় আগামী কয়েক সেকেন্ডের মধ্যে ওজন না নিলে একটা বিপর্যয় ঘটে যাবে। জামিল সাহেব মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। হাসতে হাসতে বললেন, তোর জন্যে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বস আমার পাশে, এখন অনুমান কর। আমার এমএসসি রেজাল্ট হয়েছে। হুম। শাহেদ এসেছে? কি বললে? হ্যাঁ শাহেদ। আমি চেয়ারম্যান সুরুজ মিয়ার সঙ্গে গল্প করছিলাম, হঠাৎ দেখি সুটকেস হাতে হেলতে দুলতে কে যেন আসছে। চেহারা দেখছি, তারপরেও বিশ্বাস হচ্ছে না। যা ভেতরে যা। নবনী ভেতরে গেল না, বসে রইল। বাবার সামনে থেকে উঠে যেতে এখন লজ্জা লাগছে। জামিল সাহেব বললেন, কি এখন খুশি তো? যা ভিতরে যা। নবনী উঁচু গলায় বলল, যাব। তারা তো কিছু নেই। জামিল সাহেব সিগারেটের প্যাকেট বের করতে করতে আনন্দিত গলায় বললেন, ছোটোখাটো ব্যাপার নিয়ে তোরা যে ঝগড়া মাঝে মধ্যে করিস, আমি রীতিমতো আতঙ্কগ্রস্ত হই। তোদের বিয়ের ঝামেলা আমি এবার চুকিয়ে ফেলব, আর দেরি করা যাবে না। বাবা, তোমাকে তো বলেছি, রেজাল্ট না হলে বিয়ে করব না। আচ্ছা, সেটা দেখা যাবে। রেজাল্টের খুব বেশি দেরি আছে বলে তো মনে হয় না। এই সপ্তাহেই বের হবার কথা না। মা, আমাকে কফি দিতে বলতো। নবনী উঠে গেল। ঘরের ভেতর ঢুকতে তার লজ্জা লাগছে। চট করে সায়েদের সামনে এসে পড়তে চাচ্ছে না। নিজেকে একটু গুছিয়ে নিতে হবে। চুল এলোমেলো হয়ে আছে, পা ভর্তি ধুলো। নবনী ধরেই নিয়েছিল শাহেদের সঙ্গে তার দেখা হবে না। দেখা হলেও সৌজন্য কথাবার্তার মতো হবে। কেমন আছো? ভালো। জাতীয় অর্থহীন আলাপ। জাহানারা রান্নাঘরে সমুচা ভাজছেন, পনিরের সমুচা। ভাগ্যিস ঢাকা থেকে পনির নিয়ে এসেছিলেন। পনিরের সমুচা শাহেদের খুব পছন্দ। সে মিষ্টি খেতে পারে না। ডাক বাংলো ভর্তি হয়ে গেছে মিষ্টিতে। এত মিষ্টি কি করবেন তিনি জানেন না। ডাক বাংলোয় ফ্রিজ নেই। ইলেকট্রিসিটি যখন আছে, একটা ফ্রিজ থাকতে পারত। তিনি ঠান্ডা পানি ছাড়া খেতে পারেন না। শীতকালে তার বরফের কুচি মেশানো ঠান্ডা পানি চাই। নবনী রান্নাঘরে ঢুকে বলল, মা, বাবা কফি চাচ্ছে। জাহরারা মেয়ের দিকে তাকিয়ে বললেন, শাহেদের সঙ্গে দেখা হয়েছে? এখনো হয়নি। তুই এতক্ষণ ছিলি কোথায়? একটু ঘুরতে গিয়েছিলাম। শাহেদ যে এসেছে শুনেছিস? হ্যাঁ, আমি কিন্তু তোর বাবাকে বলেছিলাম শাহেদ চলে আসবে। আজ সকালেও কেন জানি মনে হয়েছে। তোমার অসাধারণ ইএসপি ক্ষমতার জন্য অভিনন্দন। এখন বাবাকে
কফি করে দাও। কফি দেয়া যাবে না, সবাইকে একসঙ্গে চা নাস্তা দেব। তুই যা, সাহেদের সঙ্গে কথা বলে আয়। তোমার কোনো সাহায্য লাগবে না? না, সাহায্য লাগবে না। আমি কবে তোর সাহায্য নিয়েছি? তুই রান্নাঘর থেকে যা তো। রান্নাবান্নার ব্যাপারে জাহানারা কারোর সাহায্যই নেন না। ডাকবাংলোয় একজন বাবুর্চি আছে, তিনি নিজেও তাদের অনেক দিনের পুরনো বুয়া মিলুকে সঙ্গে এনেছেন। এরা কেউ কিছু করছে না, শুকনো মুখের দূরে দূরে ঘুরছে। এদের কারোরই খাবার কোনো জিনিসে হাত দেওয়ার হুকুম নেই। জাহানারা খারাপ ধরনের সূচিবায়ু আছে, নিজে তা স্বীকার করে না। কেউ এই প্রসঙ্গে কিছু বললে রেগে যান। বাবুর্চিকে দিয়ে খাবার জিনিসে হাত না দেওয়ানোর পেছনে তার বক্তব্য হচ্ছে, হাত দিয়ে তারা কখন কি করে তার কি ঠিক আছে? কিছুক্ষণ আগেই হয়তো নাক ঝেড়ে এসেছে। বেশিরভাগ মানুষই নাক ঝাড়ার পর হাত ধোয় না, মুছে ফেলে। আর যদি বা ধোয়, কজন সাবান ব্যবহার করে? এরা অন্য জিনিসে হাত দিচ্ছে বা দিক, কিন্তু খাবার জিনিসে হাত দেবে সেই খাবার আমি খাবো তা হবে না। মিলু বলল, আপনার গরম লাগতেছে, সমুচা আমি ভাজি। জাহানারা বললেন, না, তুই দূরে থাক, এই ঘর থেকে চলে যা। মিলু একটু সরে গেল, কিন্তু ঘর থেকে বের হলো না। মিলু প্রায় 20 বছর ধরে তাদের সঙ্গে আছে। 10 বছর বয়সে ভিক্ষা করতে এসেছিল। জাহানারা তার সুন্দর মুখ দেখে অবাক হয়ে বললেন, ভিক্ষা করছিস কেন? বাসায় কাজ করবি? মিলু বলল, না। তিনি মেয়েটাকে একটা জামা দিলেন, 5টা টাকা দিলেন, বলে দিলেন, যদি কাজ করতে ইচ্ছে হয় চলে আসিস। মেয়েটার পরের দিনই চলে এলো। তিনি বললেন, কি রে, থাকবি? হুম। নাম কি তোর? কুদরতি। কুদরতি কোনো নাম না, তোর নাম এখন থেকে মিলু, বুঝেছিস? হুম। হুম না, বল জি। জি। পা ছুঁয়ে সালাম কর। মিলু পা ছুঁয়ে সালাম করল। জাহানার বললেন, তোর চেহারা ছবি সুন্দর, তুই ভালো মতো থাক, তোর ভালো হবে। বয়সকালে বিয়ে দিয়ে দিব। তোর বয়সী মেয়ে পথে ঘাটে ঘোরাও ঠিক না, থাকবি তো ঠিক মতো? হুম। হুম না, বল জি। জি। ভালো মতো থাকবি, আদব কায়দা শিখবি, কাজকর্ম শিখবি। সময়কালে আমি টাকা পয়সা খরচ করে বিয়ে দেব। জি আচ্ছা। জাহানারা তার কথা রেখেছেন। মিলুর বিয়ে দিয়েছেন তাদের ড্রাইভার রহমতের সঙ্গে। বিয়ের পরেও মিলু ঘরেই আছে, ছেলেপুলে হয়নি। একদিক দিয়ে সুবিধাই হয়েছে, ছেলেপুলে হয়ে গেলে নিজের কাছে রাখতে পারবেন না, যেখানে যান নিজের সঙ্গে রাখেন। শাহেদকে কোথাও পাওয়া গেল না। ডাকবাংলোর সর্ব পশ্চিমের ঘরটা নবনীর ছোট বোন শ্রাবণীর। আর 3 মাস পরেই তার আইএসসি ফাইনাল পরীক্ষা। ছুটি কাটাতে এসেও সে নিরিবিলি পড়বে এই অজুহাতে ডাকবাংলোর সবচেয়ে সুন্দর ঘরটা নিয়ে নিয়েছে। এই ঘরটা নাকি নিরিবিলি। তার ঘরের সঙ্গের বারান্দাটা নদীর দিকে। বারান্দা দাঁড়ালেই নদী দেখা যায়। শীতকালে বলেই নদী শুকিয়ে এতটুকু হয়ে গেছে। নদীর চেয়েও যা চোখে পড়ে তা হলো নদীর চর। চাঁদের আলোয় বালির চর চিকচিক করে, অদ্ভুত লাগে দেখতে। শ্রাবণী এখানে আসার আগে 2 সুটকেস ভর্তি বই নিয়ে এসেছে। 1 সুটকেসে পাঠ্য বই, 1 সুটকেসে গল্প বই। পাঠ্য বইয়ের সুটকেসের তালা খোলা হয়নি, গল্প বইয়ের সুটকেস খোলা হয়েছে। সে ক্রমাগত গল্পের বই পড়ে যাচ্ছে। প্রতিটি বই তার আগেই পড়া, একবার না কয়েকবার করে পড়া। তারপরেও এমনভাবে পড়ছে যেন নতুন বই। নবনী ঘরে ঢুকে দেখল শ্রাবণী খাটে পা ঝুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। তার হাতে বই, গলায় লাল রঙা মাফলার। শ্রাবণীর গলায় লাল রঙা মাফলারের মানে হলো টনসিলের সমস্যা হয়েছে। কিছুদিন পর পর তার টনসিলের সমস্যা হয়, ঢোক গিলতে পারে না। সে কাউকেই কিছু বলে না। একটা লাল মাফলার গলায় পেঁচিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। নবনী বলল, তোর কি গলা ব্যথা?
শ্রাবণী বই থেকে মাথা না তুলে বলল, হুম। জ্বর আসেনি তো? গাল লাল লাগছে। এসেছে। 101.5। কি পড়ছিস? নির্বাচিত ভূতের গল্প। এখন পড়ছি পরশুরামের মহেশের মহাযাত্রা। আজ কি সারাদিনই বই পড়লি? হুম। মাঝখানে একবার বাবা মাছ দেখতে ডাকলেন। মাছ দেখলাম। বাবাকে খুশি করার জন্য বিকট চিৎকার দিলাম, ও মাগো, এটা কি মাছ নাকি ওয়াকথু? মাছ এত বড় হয়? নবনী হেসে ফেলল। শ্রাবণী হাসল না, পা নাচাতে লাগলো। নবনী বলল, যতদিন যাচ্ছে তুই ততই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়ে যাচ্ছিস। ব্যাপারটা কেউ লক্ষ্য করছে না। শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, কেউ যে করছে না তা না, কেউ কেউ করছে। আচ্ছা আপা, এখন তুমি যাও। ভূতের গল্প এক নাগারে পড়তে হয়, মাঝখানে ইন্টারাপশন হলে পড়াই মাটি। মনে হচ্ছে তুমি শাহেদ ভাইকে খুঁজছো, খুঁজে না পেয়ে বিব্রত বোধ করছো। কাউকে মুখ ফুটে জিজ্ঞেসও করতে পারছো না। উনি গোসল করার জন্যে কুয়োতলায় গেছেন। ডাক বাংলোয় একটা কুয়ো আছে। তুমি জানো কি না জানি না, কুয়ার পানি অসম্ভব পরিষ্কার। শাহেদ ভাই সেই পরিষ্কার পানিতে গা ধুবেন। এই ঠান্ডায় কুয়ার পানি? হ্যাঁ, ওনার যেহেতু টনসিলের সমস্যা নেই, ঠান্ডা পানিতে কিচ্ছু হবে না। কুয়ার পানিতে গোসলের বুদ্ধি কি তুই দিয়েছিস? শ্রাবণী পা নাচানা নাচাতে বলল, হুম। গতকাল কুয়ার পানিতে আমি গোসল করে ঠান্ডা লাগিয়েছি। আজ লাগাবেন শাহেদ ভাই। আপা, এখন তুমি যাবে? গল্পটা শেষ করতে চাই। তুমি এক কাজ করো, কুয়ার পাড়ে চলে যাও। আমার বারান্দা দিয়ে নামার সিঁড়ি আছে, এসো তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখাতে হবে না। নবনী কি করবে ঠিক ভেবে পেল না। শেষ পর্যন্ত কুয়াতলার দিকে রওনা হলো। ডাকবাংলোর জায়গাটা অনেক বড়, কাটা তার দিয়ে ঘেরা। পেছনে রীতিমতো আম কাঁঠালের বাগান। নবনীরা দুদিন পার করে দিয়েছে, এখনও ডাকবাংলোর চারপাশ ভালো করে দেখা হয়নি। সে জানতই না এদের কুয়া তলাও আছে। ডাকবাংলোয় সাধারণত কুয়া থাকে না। শাহেদ গোসল শেষ করে হিহি করে কাঁপছে। তার গায়ে মোটা টাওয়েল। শাহেদ একা নয়, ডাকবাংলোর কেয়ারটেকার দাঁড়িয়ে আছে। তার হাতে হারিকেন, মালিও আছে। সে এতক্ষণ পানি তুলে দিচ্ছিল। নবনী কুয়াতলার পাশে এসে দাঁড়ালো। সহজ গলায় বলল, কেমন আছো? শাহেদ বলল, খুব খারাপ আছি। শ্রাবণীর কথা শুনে পুরোপুরি বিভ্রান্ত হয়েছি। সে বলেছে কুয়ার পানি গরম। আমি সরল মনে বিশ্বাস করেছি। বললেই তো ওরা গরম পানি করে দিত। তা তো দিতই। তোমার আসতে অসুবিধা হয়নি? হয়েছে, অনেক ঝামেলা করতে আসতে হলো। এলে কেন ঝামেলা করে? শাহেদ হাসল। নবনীর চোখ ফিরিয়ে নিতে গিয়েও নিতে পারল না। মনে মনে ভাবল, এত সুন্দর করে মানুষ হাসে কিভাবে? আমি হঠাৎ উপস্থিত হওয়ায় খুশি হয়েছে তো? নবনী জবাব দিল না। সে প্রচণ্ড খুশি হয়ে গেছে। তার এত আনন্দ হচ্ছে, ভাগ্যিস কেউ তা বুঝতে পারছে না। নবনী চায় না কেউ বুঝে ফেলুক। আমি আসবো এটা নিশ্চয়ই মনে করনি? না। খুশি হয়েছে কি না তা তো বললে না। নবনী হালকা গলায় বলল, প্রচণ্ড রাগ করেছি। রাগে অন্ধ হয়ে গেছি। কেন এলে? বলেই হেসে ফেলল। তারা ডাকবাংলোর দিকে এগুচ্ছে। নবনী কেয়ারটেকারের হাত থেকে হারিকেন নিয়ে নিয়েছে। সে যাচ্ছে আগে আগে। শাহেদ পেছনে পেছনে আসছে। নবনী, হুম। আমি যে হঠাৎ এখানে এসে তোমাকে চমকে দেব তা আগে থেকে ঠিক করা? সব প্রি প্ল্যান্ড। প্রচণ্ড রকম ঝগড়া তোমার সঙ্গে হলো, সেই ঝগড়াও কিন্তু প্ল্যানের একটা অংশ, যাতে তুমি ধারণা করো আমি আসবো না। অবশ্যই পুরো ব্যাপারটা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। তুমি কিভাবে চেয়েছিলে? আমি ঠিক করে রেখেছিলাম গভীর রাতে উপস্থিত হব। তুমি তখন ঘুমিয়ে পড়েছ। আমি তোমাকে ঘুম থেকে ডেকে তুলে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলবো, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো নবনী।
হা 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 হা। নবনী বলল, আমি তোমার সঙ্গে অকারণে ঝগড়া করেছি, তুমি কিছু মনে করো না। আমি লজ্জিত, খুব লজ্জিত। আমি ক্ষমা প্রার্থনা করে তোমার কাছে একটা দীর্ঘ চিঠি লিখেছি। আমি কিন্তু কোনো চিঠি পাইনি। তুমি পাওনি, কারণ আমি চিঠি পাঠাইনি। চিঠি এখানেই আছে। পড়তে পারবো? দেখতে পারবে, কিন্তু পড়তে পারবে না। পড়তেই যদি না পারি তাহলে দেখে কি লাভ? আমি 18 পাতার একটা চিঠি লিখেছি, এটা জানবে। চিঠি না দেখলে কি করে বুঝবে? সত্যি 18 পাতার চিঠি? হুম। বলো কি? আমি তো শুদ্ধ বাংলায় 18টা লাইন লিখতে পারি না। বাংলায় চিঠিপত্র লিখতে গিয়ে যা সমস্যা হচ্ছে, একজন সেক্রেটারি রেখেছি, সে নাকি বাংলায় অনার্স করেছে। মজার ব্যাপার হচ্ছে, সে আমার চেয়েও কম বাংলা জানে। সেদিন আমাকে এসে জিজ্ঞেস করলো, স্যার, অ্যাকসেপ্টেন্সের সুন্দর বাংলা কি হবে? তুমি কি বললে? আমি কিছুই বললাম না। ওর দিকে রাগি রাগি চোখে তাকিয়ে রইলাম। অ্যাকসেপ্টেন্সের সুন্দর বাংলা যদি আমি জানতাম, তাহলে ওকে 5,000 টাকা মাইনে দিয়ে রাখতাম। সেটাও একটা কথা। জাহানারা নাশতার অনেক আয়োজন করেছেন। পনিরের সমুচা ছাড়াও লুচি ভেজেছেন, মুরগির কোরমা করেছেন, আলুর চপ তৈরি হয়েছে। ডাকবাংলোর খাবার ঘরে খাবার দেয়া হয়েছে। সবাই গোল হয়ে বসেছে। টেবিলটা বেশি বড়, মনে হচ্ছে কনফারেন্স রুম। তারা যেন খেতে বসেনি, জরুরি আলোচনায় বসেছে। শ্রাবণীর গলায় মাফলার নেই, মনে হয় গলা ব্যথা কমেছে। এখন ইলেকট্রিসিটি নেই, হ্যাজাক জ্বলছে। জাহানারা স্বামীর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তোমাদের ইলেকট্রিসিটি এত ঘন ঘন যায় কেন? আমাদের বলছো কেন? বিদ্যুৎ তো আমার দপ্তর না। আমার হলো বন এবং খনিজ সম্পদ। বনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলো। শ্রাবণী বলল, আমার একটা প্রশ্ন আছে। কী প্রশ্ন মা? বাংলাদেশের বনে মোট কতগুলি ময়ূর আছে বাবা? কতগুলি ময়ূর আছে তা তো বলতে পারবো না, তবে রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলি আছে তা বলা যাবে। গত বছর সেন্সাস হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলি আছে অফ হ্যান্ড বলতে পারবো না মা। সেক্রেটারিকে জিজ্ঞেস করে জানতে হবে। উনাকে কি করে জিজ্ঞেস করবে? এখানে তো টেলিফোন নেই। ওয়্যারলেসে মেসেজ পাঠিয়ে দেব। সব থানায় ওয়্যারলেস আছে। শাহেদ বলল, রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা জানা কি খুব দরকার শ্রাবণী? শ্রাবণী বলল, হ্যাঁ দরকার। রয়্যাল বেঙ্গল টাইগারের সঠিক সংখ্যা না জানলে আমি আজ রাতে ঘুমোতে পারবো না। জামিল সাহেব হো হো করে হেসে উঠলেন। সুরজ মিয়া মাছ নিয়ে ফিরে এসেছেন। মাছের ওজন হয়েছে 41 কেজি। জামিল সাহেব বললেন, বাহ বাহ, 1 মণের বেশি। খুবই আশ্চর্য ব্যাপার। সুরজ মিয়া বললেন, পাল্লা পাথর নিয়ে এসেছি, আপনার সামনে একবার মাপব। কোনো দরকার নেই স্যার, শখ করে এনেছি, আপনার সামনে একটু মাপি। মাপা হলো 41 কেজি 200 গ্রাম। শ্রাবণী বলল, আপনি তো বললেন 41 কেজি, 200 গ্রাম বেশি হলো কেন? যখন প্রথম ওজন নিয়েছিলাম মাছটা জিন্দা ছিল, এখন মাছটা মারা গেছে। মৃত্যুর পর ওজন বেড়ে যায় মা। কেন? মৃত্যুর পর মাটির টানে বাড়ে। জামিল সাহেব বললেন, সুরজ মিয়া, আপনি অনেক ঝামেলা করেছেন, এখন বাসায় গিয়ে বিশ্রাম করুন। মেনি থ্যাঙ্কস। মাছটা কাটায়ে তারপর যাব স্যার। এত বড় মাছ সবাই কাটতে পারে না, পেটি নষ্ট হয়ে যাবে। মাছ কাটার লোক এবং বটি নিয়ে এসেছি। ভালো করেছেন। জামিল সাহেব ইতস্তত করে বললেন, মাছ যে কাটবে সে পরিষ্কার পরিচ্ছন্ন তো? আমার স্ত্রী আবার এসব ব্যাপারে খানিকটা কি যেন বলে সূচিবায়ুর মতো আছে। সুরজ মিয়া হাসি মুখে বললেন, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না স্যার। আমি তারে সাবান দিয়ে গোসল করায়ে তারপর মাছের কাছে নিয়ে যাব। ময়লা হাতে মাছ ছোঁয়াও ঠিক না। আমি এখনই তারে গোসলে পাঠিয়ে দেই। শ্রাবণী বলল, চেয়ারম্যান চাচা, আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। অসম্ভব জরুরি। কি কথা মা?
সবার সামনে বলা যাবে না। আপনি আমার সঙ্গে বারান্দার ওই মাথায় আসুন। সুরজ মিয়া বিস্মিত এবং আনন্দিত মুখে এগুলেন। বিস্মিত ও আনন্দিত হবার মূল কারণ হচ্ছে মন্ত্রী সাহেবের মেয়ে তাকে চাচা ডাকছে। আফসোসের ব্যাপার হলো ডাকটা বাইরের কেউ শুনতে পায়নি। ওসি সাহেব সামনে নেই, সে শুনলেও কাজ হতো, আর 10 জনের কাছে বলতো। সুরজ মিয়া বললেন, কি কথা আম্মা? আপনি কি আমার জন্য একটা জিনিস জোগাড় করে দিতে পারবেন? অবশ্যই পারবো। এখানে না পাওয়া যায় ঢাকা থেকে নিয়ে আসবো। রাত 1টায় একটা ট্রেন আছে, ওই ট্রেনে লোক পাঠিয়ে দিব। ঢাকা থেকে আনতে হবে না, আমার মনে হয় এখানেই পাওয়া যাবে, হয়তো আপনার বাড়িতেই আছে। জিনিসটা কি? একটা মই। মই? মই কি জন্যে? এই ডাকবাংলোর ছাদে উঠবার ব্যবস্থা নেই, আমি মই দিয়ে ছাদে উঠব। আমি এখন মই নিয়ে আসতেছি। এখন আনার দরকার নেই, এখন আনলে বাবা দেখে ফেলবেন, রেগে যাবেন। আপনি বরং কাল সকালে নিয়ে আসবেন, 9টার আগে। 9টা পর্যন্ত বাবা ঘুমিয়ে থাকেন, তিনি কিচ্ছু জানতে পারবেন না। সুরজ মিয়া ভীত গলায় বললেন, স্যার যদি রাগ করেন তাহলে কাজটা করে কি ঠিক হবে আম্মা? কোনো অসুবিধা নেই। আপনি তো আর জানেন না কি জন্যে আমি মই চেয়েছি। আমি আপনার কাছে চেয়েছি, আপনি সরল মনে এনে দিয়েছেন। নবনীর ঘরটা ছেড়ে দেয়া হয়েছে শাহেদের জন্য। ডাক বাংলোয় আরেকটা সুন্দর কামরা ছিল, অনেক বড় অ্যাটাচ বাথ, কিন্তু সেই কামরায় জানালার একটা কাচ ভাঙা। ভাঙা জানালায় শীতের হাওয়া ঢুকছে। শাহেদকে এখানে থাকতে দেয়া যায় না, তাছাড়া তার জ্বর আসছে বলে মনে হচ্ছে। অবেলায় কুয়ার পানির গোসলের ফল ফলতে শুরু করেছে, গা ম্যাচ ম্যাচ করছে। রাতে সে চিতল মাছের 1 হাত সাইজ পেটি খেতে পারেনি। খানিকটা মুখ দিয়েই বলেছে, খেতে খুব ভালো হয়েছে, কিন্তু আমি খেতে পারছি না। থার্মোমিটারে এখনও জ্বর পাওয়া যাচ্ছে না। জামিল সাহেব বললেন, ডাক্তার খবর দেব? শাহেদ বলল, এখানে ডাক্তার আছে? এখানে নেই, মাধবনগরে একজন এমবিবিএস আছেন, লোক পাঠিয়ে নিয়ে আসি? বেশিক্ষণ লাগবে না, যাবে আর আসবে। পাঠাবো? লাগবে না, ভালো ঘুম হলেই শরীর ঠিক হয়ে যাবে। তাহলে রাত করার কোনো দরকার নেই, তুমি শুয়ে পড়ো। শাহেদ ঘুমুতে গেল। জাহানারা বারবার বলে দিলেন, কোনো অসুবিধা হলেই আমাদের ডেকে তুলবে। তাছাড়া আমাকে ডেকে তুলতেও হবে না, আমি বলতে গেলে সারা রাত জেগেই থাকি। আমার ঘুম হয় না। ঘুম হয় না কেন? নতুন জায়গায় আমার ঘুম হয় না, ঘুমের ওষুধ খেলেও হয় না। 10-15 দিন এখানে থাকলে জায়গাটা পুরনো হবে, তারপর ঘুম হবে। এই জন্যে বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। আমার চাচা জোর করে নিয়ে এসেছেন। আগে একবার এসেছিলেন, তখন নাকি জায়গাটা খুব মনে ধরেছিল, খুব সুন্দর, হ্যান ত্যান কত কথা। জায়গা তো সুন্দরই। সুন্দরের কি আছে, বাংলাদেশের সব জায়গায় তো এরকম, নদী, গাছপালা, মাঠ, আলাদা কিছু তো না। তাও যদি ডাক বাংলাটা সুন্দর হতো, পাকা দালান করে রেখেছে, বাংলো হবে কাঠের, তার উপর দেখো ইলেকট্রিসিটি আছে, কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা নেই। একটা ফ্রিজ নেই, ওয়াটার হিটার নেই, ইলেকট্রিসিটির যে অবস্থা, এই আছে এই নেই, সারাক্ষণ হ্যাজাক জ্বালিয়ে রাখতে হয়, হিসির শব্দ আসে, আমার মনে হয় ঘরে সাপ ঢুকেছে। শাহেদ, শুতে যাবার আগে তোমার চা বা কফি খাবার অভ্যাস আছে? অভ্যাস নেই, কিন্তু আজ 1 কাপ গরম চা খাবো। তুমি আমার ঘরে চলে যেও, আমি চা বানাচ্ছি। আপনাকে বানাতে হবে না চাচি, কাউকে বলুন বানিয়ে দেবে। কাউকে বলতে হবে না, চা আমি বানাবো, আমি নিজেও খাবো। নিজের চা নিজে না বানালে আমি খেতে পারি না। চা নিয়ে এলো নবনী, ট্রেতে করে 1 কাপ চা, 1 গ্লাস পানি। শাহেদ চা খাবার পর পর 1 গ্লাস পানি খায়। শাহেদ চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছে, তার হাতে গত সপ্তাহের টাইম। এই সপ্তাহের টাইম বের হয়ে গেছে, আগের সপ্তাহেরটা পড়া হয়নি, কোথায় যেন পড়েছিল।
ছুটি কাটাতে এসে আপ টু ডেট কিছু পড়তে নেই, পুরনো জিনিস পড়তে হয়। খবরের কাগজেও পড়া যাবে না, পড়লেও মাসখানেক আগের বাসি কাগজ পড়তে হবে। নবনী বলল, জ্বর কি এসে গেছে? আমার মনে হচ্ছে এসেছে। থার্মোমিটার বলছে না। তোমাদের থার্মোমিটার নষ্ট না তো? নবনী শাহেদের কপালে হাত রেখে হাসিমুখে বলল, থার্মোমিটার নষ্ট, তোমার গা গরম। প্যারাসিটামল খাবে? প্যারাসিটামল আছে। না, তুমি বসো তো খানিকক্ষণ। নবনী বসল। শাহেদ বলল, আমি এসেই তোমাকে ঘরছাড়া করছি। তুমি ঘুমোচ্ছ কোথায়? শ্রাবণীর সঙ্গে। কাল জানালার কাজটা লাগিয়ে ফেললে আমি ওই ঘরে চলে যেতে পারবো। তুমি ফিরে আসবে তোমার জায়গায়। কেন? আমার ঘরে থাকতে কি তোমার ভালো লাগছে না? লাগছে, তবে আরও ভালো লাগতো যদি তুমিও থাকতে। নবনী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। শাহেদ এত সহজভাবে এমন সব কথা বলে যা দারুণ অস্বস্তি লাগে। যদিও অস্বস্তি লাগার কিছু নেই, এ ধরনের কথা বলার অধিকার শাহেদের আছে। নবনী, কি গম্ভীর হয়ে আছো কেন? একটু আগে যা বললাম তা শুনে মেজাজ খারাপ হয়ে গেল নাকি? না, মনে হচ্ছে মেজাজটা কিছুটা খারাপ হয়েছে। আমি তোমার সঙ্গে খুব ভয়ে ভয়ে চলি, এমন সুপার সেনসিটিভ মেয়ে। তোমার উচিত ছিল ভিক্টোরিয়ান যুগে জন্মানো। তুমি ভুল সময়ে জন্মেছ। চা ঠান্ডা হচ্ছে, চা খাও। খাচ্ছি। চা খেতে খেতে কঠিন সুরে তোমাকে কিছু কথা বলবো। রাগ করো আর যাই করো। রাগ করব না। বলো কি বলবে? সত্যি রাগ করবে না? না। তোমার মধ্যে এক ধরনের অদ্ভুত সূচিবায়ু আছে। এই সূচিবায়ু থাকাটা কি উচিত? আমার এমন কিছু নেই। শাহেদ হাসতে হাসতে বলল, আছে, খুব ভালোভাবেই আছে। তুমি নিজেও তা জানো। এই কারণে তুমি নিজেও নিজের কাছে ছোট হয়ে থাকো, সংকুচিত হয়ে থাকো। গতবার আমার সঙ্গে যে ঝগড়াটা করলে, কেন করলে? আমি তো বলেছি আমি লজ্জিত, দুঃখিত। যত লজ্জিত বা যত দুঃখিত হও, এরকম পরিস্থিতি হলে তুমি আবারও ঝগড়া করবে, কান্নাকাটি করবে, অথচ কত সামান্য ব্যাপার। আমি স্বীকার করছি সামান্য ব্যাপার। তুমি মুখে বলেছ স্বীকার করছি সামান্য ব্যাপার, আসলে স্বীকার করছো না। আমি কি করেছি? রিডার্স ডাইজেস্টের একটা মজার রসিকতা তোমাকে বলছি। নবনী কঠিন স্বরে বলল, রসিকতাটা মোটেই মজার নয়। এটা তোমার অভিমত, কিন্তু রিডার্স ডাইজেস্ট মনে করে রসিকতাটা মজার, যে কারণে তারা এটা ছেপেছে। রসিকতাটা হলো, একবার তো বলেছ, আবার কেন? আবার শোনো এবং আমাকে বলো এটা শুনে হইচই করার এবং কান্নাকাটি করার মানেটা কি। আমি গল্পের প্রতিটি স্টেপ ভেঙে ভেঙে বলবো। একজন রূপবতী তরুণী মেয়ে পার্টিতে গিয়েছে, সেখানে তার হঠাৎ বাথরুম পেল। সে, নবনী কঠিন মুখে বলল, প্লিজ স্টপ ইট। শাহেদ চুপ করে গেল, নিঃশব্দে চা শেষ করলো। খানিকক্ষণ দুজনেই চুপচাপ বসে থাকার পর আবার স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা শুরু হলো। শাহেদ বলল, তোমাদের ছুটি কেমন কাটছে? খুব ভালো কাটছে। এক একজন এক একজনের মতো ছুটি কাটাচ্ছে। শ্রাবণী এই 2 দিন তার নিজের ঘর থেকে বের হয়নি, গল্পের বই পড়ে যাচ্ছে। মা এই 2 দিন রান্নাঘরে কাটিয়েছেন। বাবা বারান্দায় বসে বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ করছেন। আর তুমি, তুমি কি করছো? আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, এক এক দিন এক এক জায়গায় যাচ্ছি। আজ কোথায় গিয়েছিলে? আজ একটা প্রাচীন বটগাছ দেখে এসেছি, তোমাকে নিয়ে একদিন যাব। ইন্টারেস্টিং বটগাছ। ইন্টারেস্টিং কোন অর্থে? বিশাল অর্থে। তাছাড়া বটগাছের গুড়ি বাঁধানো ঝুড়ি নেমে অদ্ভুত দেখাচ্ছে। বটগাছ ছাড়া আর কি দেখলে? টিয়া পাখি দেখলাম, ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। টিয়া পাখিগুলোকেও কি ইন্টারেস্টিং মনে হয়েছে? না, ওদের দেখে একটু ভয় ভয় লেগেছে। ভয়ের কি আছে? একসঙ্গে এত পাখি, তাছাড়া এরা খুব নিচু হয়ে উড়েছিল। শাহেদ শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো।
নবনী বিস্মিত হয়ে বলল, তুমি সিগারেট ধরেছ নাকি? কয়েকদিন হলো সিগারেট টানছি, মনে হচ্ছে নেশা ধরে গেছে। দিনে কটা খাও? দিনে বেশি খাই না, রাতে খাই। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? হুম। কি নিয়ে চিন্তিত? সেটাই তো বুঝতে পারছি না। তোমার কারখানায় কি কোনো সমস্যা আছে? সমস্যা তো আছেই। ভয়ঙ্কর লস খেয়েছি। যত ভয়ঙ্কর লস হোক, সেই লস সামলে নেবার ক্ষমতা তো তোমার আছে, আছে না? হ্যাঁ আছে। সিগারেট শেষ করে ঘুমোতে যাও, কাল কথা হবে। আচ্ছা। নবনী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চা শেষ করে তুমি সব সময় পানি খাও, কই আজ তো খেলে না? শাহেদ পানির গ্লাস হাতে নিল। নবনী ইতস্তত করে বলল, তুমি আমার উপর রাগ করে আছো, তাই না? না, মুখ দেখে বুঝতে পারছি রাগ করেছ। খানিকটা করেছি, তবে সব রাগ জলে ভেসে যাবে যদি তুমি যাবার আগে আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাও। নবনীর চোখ মুখ শক্ত হয়ে গেল। সেও অন্যদিকে তাকালো। শাহেদ বলল, তুমি দেখি পাথরের মতো শক্ত হয়ে গেছো। আমি কি ভয়ঙ্কর অন্যায় কিছু বলেছি? নবনী কিছু বলল না, দরজা ধরে দাঁড়িয়ে রইল। শাহেদ বলল, আচ্ছা যাও, গুড নাইট নবনী। নবনী যন্ত্রের মতো বলল, গুড নাইট। বালির সাথে নবনী ছোট বোনের ঘরে ঘুমুতে গেল। দরজায় টোকা দিল। শ্রাবণী জেগে আছে। ঘরের বাতি জ্বলছে, তার নড়াচড়া শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সে দরজা খুলছে না। নবনী দরজায় ধাক্কা দিয়ে বলল, এই শ্রাবণী, দরজা খোল। কি হলো তোর? শ্রাবণী দরজা খুলল। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সে হতাশ গলায় বলল, আপা, তুমি আমার সঙ্গে ঘুমোবে? হ্যাঁ। অসুবিধা আছে? আছে। আমি কারো সঙ্গে ঘুমোতে চাই না, একা ঘুমোতে চাই। যথেষ্ট পাগলামি করেছিস, দরজা থেকে সরে দাঁড়া। শ্রাবণী দরজা সেরে সরে দাঁড়ালো। করুণ গলায় বলল, তুমি কিন্তু দেয়ালের দিকে শোবে, আমি ঘুমোবো বাইরের দিকে, এবং কাল থেকে তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে। তোর সমস্যাটা কি? সমস্যা আছে, তুমি বুঝবে না। বুঝিয়ে বললেও বুঝবো না? না, বলে দেখ, বুঝতেও তো পারি। শ্রাবণী হালকা গলায় বলল, আমি তো রাতে এক নাগারে ঘুমাই না আপা। কিছুক্ষণ ঘুমাই, আবার জেগে উঠি, আবার খানিকক্ষণ বই পড়ি, গান শুনি। তুমি বিরক্ত হবে। অবশ্যই বিরক্ত হব, আমার তো শুনেই বিরক্ত লাগছে। এই জন্যেই আমি চাই না তুমি আমার সঙ্গে ঘুমাও, আমি একা থাকতে চাই। নবনী বিছানায় উঠতে উঠতে বলল, গল্পের বই পড়ে তোর মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে। গল্পের বই পড়া তোর বন্ধ করতে হবে। একা একা থাকার অভ্যাসটাও তোর বদলাতে হবে। দুদিন হলো আমরা এখানে আছি। দুদিন তুই কি একবারের জন্যও ডাকবাংলো কম্পাউন্ডের বাইরে গিয়েছিস? শ্রাবণী জবাব দিল, না। হাসল। নবনী বলল, আয়, বাতি নিভিয়ে শুয়ে পড়ি, শুয়ে শুয়ে গল্প করি। শ্রাবণী বলল, আমার শুতে ইচ্ছে করছে না, এত সকালে আমি কখনো ঘুমোতে যাই না, এক রাতে একটু ব্যতিক্রম হোক। শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমোতে এলো। দুজনের জন্যে একটাই লেপ। নবনী হাসতে হাসতে বলল, তোর গায়ের সঙ্গে গা লেগে গেলে সমস্যা নেই তো আবার? না, কোনো সমস্যা নেই। এই ছিল তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে এর প্রথম পর্ব। গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক দামি। আগামীকাল শুনবেন দ্বিতীয় পর্ব, যেখানে গল্প আরও গভীর হবে আর চরিত্রগুলোর হৃদয় ছুঁয়ে যাওয়া দিকগুলো উন্মোচিত হবে। সাকিব স্টোরি লাউঞ্জ এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, গল্পে থাকুন।